সবাইকে বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগতম। আমাদের ক্লাস টাইম 40 মিনিট 30 মিনিট, যদিও তারপরও আমি এখানে 5 মিনিট বেশি পাবো। 40 মিনিট টাইম আছে, যেহেতু শেষ ক্লাস, আমার পরে কারো ক্লাস নাই, এই সুবিধাটা আছে। ধ্বনি ও বর্ণ দ্বিতীয় পরিচ্ছেদ। যাদের বই আছে কাছে রাখতে পারো, খাতা কলম কাছে রাখতে পারো, নোট করতে চাইলে নোট করবে, অন্যথায় প্রয়োজন নাই। আমি কি বলি আর স্ক্রিনে কি আছে এটাকে দেখার চেষ্টা করবে, তাহলে সহজ হবে। ধ্বনি ও বর্ণ। আজকের এই পাঠ শেষে আমরা ধ্বনি ও বর্ণ কি তা বলতে পারবো, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও বর্ণমালা কি তা বলতে পারবো, বফালা, মফালা এবং বর্ণের উচ্চারণ প্রকৃতি সম্পর্কে বলতে পারবো। ধ্বনি। ধ্বনি বলতে কি বুঝি? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ। আমরা যে শব্দগুলি উচ্চারণ করি, আমরা যে কথা বলি, এগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, এগুলিকে যদি আমরা ভাঙি, এই ভাঙার শেষ পর্যায়ে যা পাওয়া যায় সেটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ একটি ভাষার ক্ষুদ্রতম যে উপাদান পাওয়া যায়, ক্ষুদ্রতম যে একক পাওয়া যায়, সেটাই হচ্ছে ধ্বনি। ধ্বনি কি যদি আমরা বলি, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি মিলে শব্দ হয়, ধ্বনি হচ্ছে উচ্চারিত। ধ্বনির মাধ্যমে শব্দ হয়, ধ্বনি মিলে শব্দ হয়, আবার শব্দ মিলে বাক্য হয়, শব্দ মিলে বাক্য হয়। আবার এই বাক্য দ্বারাই আমরা মনের ভাব প্রকাশ করি, আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি, অর্থাৎ আমাদের ভাষার যে কাজ সেটা সম্পন্ন করি। শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন সেটা পদ হয়ে যায়, পদ বলে। আমরা অন্য চ্যাপ্টারের এই পদ নিয়ে আলোচনা করব। তাহলে ধ্বনি মিলে শব্দ হয়, শব্দ বাক্যে ব্যবহার হয় সেটাকে পদ বলে, বা শব্দ বাক্যে ব্যবহার হয়, বাক্য তৈরি করে একাধিক শব্দ মিলে, এই বাক্য দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি, আর সেটাই হচ্ছে ভাষা। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, অর্থাৎ যে সাউন্ডগুলি আমরা মুখে উচ্চারণ করি, যে শব্দগুলি, যে ধ্বনিগুলি আমরা উচ্চারণ করি, সেটার একটা লিখিত রূপ হচ্ছে বর্ণ। মুখের সাউন্ডকে, মুখের ধ্বনিকে আমরা কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি, সংকেত দ্বারা প্রকাশ করি, বর্ণ দ্বারা প্রকাশ করি, এটাই হচ্ছে বর্ণ। যে চিহ্ন দ্বারা প্রকাশ করি সেটাই হচ্ছে বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। উচ্চারিত ধ্বনিগুলি লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাই হচ্ছে বর্ণ। ধ্বনি আর বর্ণ মূলত এক, একটা হচ্ছে উচ্চারিত রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ। ধ্বনি এবং বর্ণ মূলত একই জিনিস। ধ্বনি উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে এর লিখিত রূপ, যদিও ধ্বনি এবং বর্ণের মধ্যে কিছু কম বেশি আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ধ্বনি দুই প্রকার, তাই বর্ণ দুই প্রকার। যেহেতু ধ্বনির লিখিত রূপ, এই জন্য আমি লিখেছি তাই বর্ণ দুই প্রকার। ধ্বনি দুই প্রকার, তাই বর্ণ দুই, অর্থাৎ ধ্বনিকেই যেহেতু লেখার রূপ দেওয়া হয়, সংকেত বা চিহ্ন বা বর্ণের রূপ দেওয়া হয়, এই জন্য ধ্বনি দুই প্রকার, তাই বর্ণ দুই প্রকার। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি দুই প্রকার হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে বর্ণ হবে দুই প্রকার, স্বরধ্বনি, মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, বর্ণ হবে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এগুলি আমরা অনেকেই জানি, তারপরও আলোচনা রাখলাম। স্বরধ্বনি কি বা কাকে বলে, বা স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে স্বরধ্বনি বলে।
স্বরধ্বনিটা এমন হবে যেটা উচ্চারিত হবে মুখের ভিতর থেকে সরাসরি বেরিয়ে আসবে, এখানে বাধা প্রাপ্ত হবে না, সরাসরি এই সাউন্ডটা বের হয়ে আসবে। জি, ফরহাদ হোসেন কিছু বলতে চায়, পরে বলবে। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনির উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও না কোথাও বাধা পায়। স্বরধ্বনিতে বাধা পায় না, আর ব্যঞ্জন ধ্বনিতে মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায়। অর্থাৎ আমাদের যে বাকযন্ত্র আছে, এই যে বাকযন্ত্রে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, এগুলির কোথাও না কোথাও বাধা পাবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়। এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারিত হতে হলে স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হবে, স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হবে। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হতে হলে মুখবিবরের কোথাও না কোথাও আমাদের ভিতর থেকে যে শব্দটা আসে, যে শ্বাসটা আসে, শ্বাস প্রশ্বাস, এটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। স্বরবর্ণ, স্বরধ্বনির লিখিত সংকেত বা চিহ্নকে স্বরবর্ণ বলে। স্বরধ্বনির যে লিখিত রূপ বা সংকেত, সেটাই হচ্ছে স্বরবর্ণ। খুব সহজ, স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ। স্বরবর্ণগুলি কি কি দেখো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আচ্ছা, তোমরা কেউ কেউ মাঝে মধ্যে রেসপন্স করো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি, কিন্তু স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। অ, আ, ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, 11টি। এখন এখানে একটা বিষয় দেখো, যেহেতু স্বরধ্বনির লিখিত রূপ স্বরবর্ণ, তাহলে স্বরধ্বনি 7টা, কিন্তু স্বরবর্ণ 11টি কেন? স্বরবর্ণ 11টি। দেখো, এখানে উচ্চারণের কিছু সূক্ষ্ম বিষয় আছে, সেইগুলির কারণে। তাহলে স্বরধ্বনি 7টি, স্বরবর্ণ 11টি। দেখো, স্বরধ্বনি 7টি, দেখো লাল কালারের যেগুলি আছে, রেড, অ, আ, ই, উ, এ, ও, এই কয়টা ধ্বনি? কয়টা? 1, 2, 3, 4, 5, 6 লালগুলি, এগুলো হচ্ছে স্বরধ্বনি। এগুলি কি? স্বরধ্বনি। কিন্তু এখানে আমি লিখেছি স্বরধ্বনি 7টি, স্বরধ্বনি 7টি লিখেছি। তো 7টি। আরেকটি হচ্ছে এটা উচ্চারণ হয়, কিন্তু এটা বর্ণ নাই। এটার উচ্চারণ আছে কিন্তু বর্ণ নাই। কিন্তু দেখা যায় যে যেটা প্রয়োজন, 7টি স্বরধ্বনি, এটা থাকা উচিত ছিল নাকি ব্যাকরণে? 7টি স্বরধ্বনি যদি থাকে, এটা মৌলিক স্বরধ্বনি বলা হয়েছে। এগুলি হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টি। আর এগুলি হচ্ছে যৌগিক, দীর্ঘ ই, দীর্ঘ রি, ওই, ও, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, অ, আ, ই, উ, এ, ও এবং এ। তাহলে যদি অবজেক্টিভে আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, আমরা লিখবো 7টি। যদি বলি স্বরবর্ণ কয়টি, লিখবো 11টি। ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির লিখিত সংকেত বা চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ 39টি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টি বর্ণ রয়েছে। আমি যদি এই বর্ণগুলি জিজ্ঞেস করি, দেখা যাবে যে অনেকেই এটা বলতে পারবে না। কয়টি বলতে পারবে না, এবং ক, খ থেকে যদি শেষ পর্যন্ত পড়তে বলি,
90% পড়তে পারবে না, কারণ এগুলির চর্চা না থাকার কারণে এই ছোটবেলায় যে একবার শিখেছে আর পড়া হয়নি। এই জন্য ক থেকে শেষ পর্যন্ত অনেকেই বলতে পারবে না, এগুলি মাঝে মাঝে পড়তে হবে। বর্ণ চিনে সবই জানে, কিন্তু এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে বলি অনেকেই পড়তে পারবে না। বর্ণমালা, বর্ণ সমষ্টিকে একত্রে বর্ণমালা, বর্ণ সমষ্টিকে একত্রে বর্ণমালা। বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, স্বরবর্ণে 11টি এবং ব্যঞ্জন বর্ণে 39টি, মোট 50টি বর্ণ রয়েছে। বর্ণগুলিকে একত্রে বর্ণমালা বলে। যেমন ফুলকে আলাদা ফুলের মতো ফুল বলা হয়, কিন্তু যখন এটাকে এক সুতায় গাঁথা হয় তখন হয় মালা। ঠিক তেমনি ভাবে বর্ণগুলি যখন একত্রে থাকে তখন সেগুলিকে আমরা বর্ণমালা বলি। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ দুইটি। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ দুইটি। অবজেক্টিভের জন্য লক্ষ্য রাখবা কোথায় কোথায় অবজেক্টিভ সৃষ্টি হয়। যেহেতু তোমাদের নৈবেত্তিক প্রশ্ন থাকবে, অবজেক্টিভ প্রশ্ন থাকবে, এইদিকে জোর দিতে হবে বেশি। এখনো ইন করছে, এখনো জয়েন্টের জন্য এখানে বসে আছে। আমি বলেছিলাম 15 পরে জয়েন্ট দেব না, এখনো অনেকে ইন করছে, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। স্যার একজন প্রবলেম ছিল তাই ও ঢুকতে চেষ্টা করতেছে। না, এখন দেওয়া যাবে না, এখন বাজে হচ্ছে 11:30, এখন দেওয়া যাবে না, ডিস্টার্ব হয়। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ দুইটি, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ এটাকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যেমন আ, এটাকে আকার, রসি, রসিকার, কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে হয় ফলা। যেমন বফলা, মফলা, রফলা বলি না, এইগুলি ফলা। অবজেক্টিভে কিন্তু এইগুলি থেকে প্রশ্ন হবে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের লিখিত রূপ কয়টি? দুইটি, একটা সংক্ষিপ্ত রূপ আর একটা পূর্ণ রূপ। স্বরবর্ণ যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় কার, এবং ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় ফলা। বর্ণের উচ্চারণ প্রকৃতি। বর্ণের উচ্চারণ প্রকৃতি। অ এর উচ্চারণ দুরকম হয়, অ এর উচ্চারণ দুরকম হয়। একটা স্বাভাবিক অ এর মতো হয়, স্বাভাবিক অ এর মতো, অ এর মতো উচ্চারণ হয়। যেমন অকাল, অভাব, অমর, কথা, কয়ের পর অ, ঘর, শপথ। এখন এখানে দেখো প্রথম তিনটায় অ আছে, অকাল অ এর মতো উচ্চারণ হলো, অভাব অ এর মতো উচ্চারণ হচ্ছে, অমর অ এর মতো উচ্চারণ হচ্ছে। কিন্তু এখানে অ কোথায়? কথা বলতে অ কোথায়? কয়ের পর অ আছে, কথা, কয়ের পর ঘর। এমডি ফরহাদ হোসেন, তোমার বিরুদ্ধে রিপোর্ট পাঠাবো আজকে। অ এর মতো হয়, স্বাভাবিক অ এর মতো হয় কোথায়? অকাল, অভাব, অমর, কথা। এখানে অ কোথায়? কয়ের পর অ আছে, ঘর, ঘর অ উচ্চারণ হচ্ছে। শপথ, শয়ের পর অ আছে, শপথ, ইত্যাদি। এরপরে সংবৃত্ত উচ্চারণ আছে ও এর মতো, যেটা ও এর মতো হয়, অটা ও এর মতো হয়। যেমন অতি, নদী, এখানে অ আছে কিন্তু অতি বলি না, অতি বলি, অতি। তারপর অভিধান, সুমতি, মৃগ ইত্যাদি। জি সময় আক্তার বলো। স্যার মানে সংবৃত মানেটা কি? সংবৃত উচ্চারণ অর্থাৎ অন্যরকম, অ এর মতো থাকে না, কিছুটা বিকৃত হয়, উচ্চারণ হয়, অ না হয় ও এর মতো হয়েছে। ফরহাদ হোসেনের রোল কত? ফরহাদ হোসেন, এই ফরহাদ হোসেন কথা বলো।
13 স্যার 13 13 13। আচ্ছা হ্যাঁ স্যার জি। আয়ের উচ্চারণ দুরকম হয়। স্বাভাবিক আয়ের মতো হয়, যেমন আগামী, আমরা, আশা, এখানে আয়ের উচ্চারণ স্বাভাবিকভাবে আয়ের মতো থাকে। আর সংবৃত্ত উচ্চারণ যখন হয় তখন এর মতো হয়। যেমন এখানে জ্ঞান আকার আছে কিন্তু উচ্চারণ হচ্ছে জ্ঞা, এর মতো, জ্ঞা, বিজ্ঞান, অজ্ঞান, বিখ্যাত, বিখ্যাত না। এখানে আয়ের উচ্চারণ এর মতো হচ্ছে। তাহলে আয়ের উচ্চারণ দুভাবে হয়, অ এর উচ্চারণও দুভাবে হয়। কোথায় কোথায় অ এর মতো হয় আর কোথায় কোথায় অ ও এর মতো হয়। স্যার কই? এর উচ্চারণ দুরকম হয়। স্বাভাবিক এর মতো, যেমন একটি, এর মতো, কেটলি, বেগুন, মেষ, কেশ ইত্যাদি। এখানে এ এর মতো হচ্ছে একটি। আবার কেটলি, কে এর পরে এ উচ্চারণ হয়, একারটাকে এর উচ্চারণ হয়, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার। এখানে আছে যেমন মেষ, এখানে এর মতো উচ্চারণ হচ্ছে কেশ। কিন্তু যখন সংবৃত উচ্চারণ হবে তখন হবে দেখো এক, এর মতো উচ্চারণ। এই যে স্বরে মানে এ ক, এটাকে আমরা অনেকে এক বলি কিন্তু এটা ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ হবে এক, যে এক তারা হবে না, হবে এক তারা। ঠিক তেমনি ভাবে খেলা না হয়ে হবে খেলা, বেলা, কেন, যেন। হ্যাঁ, এখানে যদি আমরা বলি এরকম খেলা, এটা ভালো শোনায় না এবং এটা শুদ্ধ উচ্চারণ না। বেলা, এটা বলা যাবে না, বেলা। কেন, এখানে আছে কেন। অর্থাৎ এখানে যে সংবৃত উচ্চারণ হবে এর মতো, এক, এক তারা, খেলা, বেলা, কেন, যেন ইত্যাদি। এই উচ্চারণগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলা ভাষার উচ্চারণ যদি আমরা না জানি, রীতি যদি না জানি, তাহলে দেখবা আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে যে উচ্চারণের বিকৃতির কারণে নষ্ট হয়ে যায়, ভাষার শুদ্ধতা, শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের এই উচ্চারণগুলি, শুদ্ধ উচ্চারণগুলি জানতে হবে। এর সংবৃত উচ্চারণ, অ এর স্বাভাবিক উচ্চারণ, সংবৃত উচ্চারণ, আয়ের উচ্চারণ, এগুলি আমাদেরকে জানতে হবে। অনেক সময় আমরা ব্যাকরণ না জেনেও কিন্তু এই উচ্চারণগুলি করে থাকি, সঠিকভাবে করি, কখনো কখনো না জানার কারণে ভুল করে থাকি। উমের উচ্চারণ অনেশ্বরের মতো হয়, উমের উচ্চারণ অনেশ্বরের মতো হয়, যেমন রং, বাঙালি, বঙ্কিম ইত্যাদি। দেখো ইও, ইও এর উচ্চারণ 3 রকম হয়। ইও এর উচ্চারণ 3 রকম হয়। যেমন স্বতন্ত্র, অর্থাৎ ইও যখন আলাদা থাকে, কারোর সাথে যুক্ত থাকে না, তখন ইও এর মতো উচ্চারণ হয়, যেমন মিও। এরপর আসো, ইও যখন যুক্ত বর্ণের সাথে উচ্চারণ হয়, যেমন ইও, চ, ছ, জ, ঝ, এই বর্ণগুলির সাথে যখন ইও যুক্ত হয় তখন নয়ের মতো উচ্চারণ হয়, তখন নয়ের মতো উচ্চারণ হয়। যেমন অঞ্চল, বাঞ্চা, ব্যঞ্জন, ঝাঞ্ঝা ইত্যাদি। অর্থাৎ নিও তখন নয়ের মতো উচ্চারণ হয়। স্যার কথা হচ্ছে অনেক, শোনা যাইতেছে না ভালো করে, কথা হইতেছে। এই তোমরা মিউট করো না কেন? তোমরা মিউট করে রাখো।
মাউথ মিউট করে রাখো। ইও যখন চ ছ জ জ এই চারটা বর্ণের সাথে যুক্ত থাকবে তখন এটা নয়ের মতো উচ্চারণ হবে। আর ইও যখন জয়ের পরে যুক্ত হবে তখন গ বা গ এর মতো উচ্চারণ হবে, যেমন জ্ঞান, যজ্ঞ, এভাবে উচ্চারণ হবে। মফালা বফালার উচ্চারণ দেখো, এখানে মজার কিছু বিষয় আছে। মফালা যখন শব্দের প্রথমে উচ্চারণ হয়, প্রথমে যুক্ত হয়, তখন এই উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়। এখানে ময়ের উচ্চারণ থাকে না, যেমন শ্মশান, শরণ, এখানে শয়ের সাথে ম আছে, কিন্তু এখানে ময়ের উচ্চারণ উজ্জ আছে, অনুচ্চারিত আছে। কিন্তু যখন উচ্চারণ করতে যাই তখন কিছুটা ঝোঁক পড়ে, উচ্চারণের উপর কিছুটা ঝোঁক পড়ে এবং কিছুটা নাসিক্য স্বর হয়। শ্মশান, শরণ। কখনো 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 ম উচ্চারিত থাকতেও পারে, অনুচ্চারিত থাকতেও পারে, যেমন স্মৃতি, ছয়ের সাথে ম আছে, এখানে ম এর কোনো উচ্চারণ নাই, কোনো উচ্চারণ নাই, একেবারে মনে হচ্ছে যে শুধু স উচ্চারণ করছি, দন্ত স, স্মৃতি। কিন্তু এখানে প্রথমে দেখা যায় শ্মশান, এখানে প্রথমে শয়ের সাথে মফালা, এখানেও শয়ের সাথে মফালা, এখানে কিছুটা ঝোঁক পড়ে এবং কিছুটা নাসিক্য স্বর হয়। কিন্তু এখানে ময়ের উচ্চারণ একেবারেই নাই, স্মৃতি, সেটাই বলা হয়েছে। কখনো কখনো ম অনুচ্চারিত থাকতেও পারে, যেমন স্মৃতি। এরপর দ্বিতীয় নিয়ম, এর নিয়মের কিছু বিকল্প আছে। কিছু ইংরেজি শব্দের বাংলা উচ্চারণে শব্দের প্রথমে মফালা থাকলেও ময়ের উচ্চারণ স্পষ্ট থাকে, যেমন স্মল, স্মার্ট, স্মোকিং, এই শব্দগুলি ইংরেজি শব্দ। এইগুলির মফালা প্রথমে হলেও উচ্চারণ, ময়ের উচ্চারণ স্পষ্ট থাকে। পদের মধ্যে বা শেষে যদি মফালা যুক্ত হয় তখন ময়ের উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। ময়ের উচ্চারণ হয় না, যে বর্ণের সাথে ম যুক্ত হবে সেই বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হবে। যে বর্ণটার সাথে মফালা যুক্ত হবে সেই বর্ণটার উচ্চারণ দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে দুইবার, দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ হয় এবং ওই বর্ণের উচ্চারণে কিছুটা নাসিক্য স্বর হয়, যেমন আত্মীয়, পদ্ম, বিস্ময়, ভস্য, রশ্মি, লক্ষ্মী ইত্যাদি। কিন্তু অনেকেই দেখা যায় বাস্তবে কথা বলতে গিয়ে বিস্ময় বলে, রশ্মি বলে, এগুলি ভুল উচ্চারণ, সম্পূর্ণ ভুল উচ্চারণ। অনেকেই দেখা যায় যে এই শব্দগুলিকে ভুল উচ্চারণে উচ্চারণ করে থাকে, রশ্মি বলে। এটা রশ্মি হবে না, এটা হবে রশ্মি। এই যে শটা আছে এটা দ্বিতীয় উচ্চারণ হবে। পদ্ম, দটা দুইবার উচ্চারণ হয়, দ্বিতীয়। ঠিক তেমনি ভাবে আকস্মিক, অনেকে আকস্মিক বলে, এই উচ্চারণগুলি ভুল উচ্চারণ। অনেকে গ্রীষ্ম বলে, গ্রীষ্ম, গ্রীষ্ম বলে, কিন্তু উচ্চারণ হবে গ্রীষ্ম। এরকম কিছু উচ্চারণ আছে। এই নিয়মটা যদি জানা থাকে তাহলে আমরা এই উচ্চারণগুলি, যুক্ত বর্ণের মফালার উচ্চারণগুলি আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারব। তাহলে পদের মধ্যে বা শেষে মফালা যুক্ত হলে ওই বর্ণের উচ্চারণটা কি হবে? দ্বিত্ব হবে। অর্থাৎ যে বর্ণের সাথে মফালা যুক্ত হবে সেই বর্ণটা দুবার উচ্চারণ এবং সেটার উপর সেটা নাসিক্য স্বর হয় কিছুটা, যেমন আত্মীয়, পদ্ম, বিস্ময়, ভস্য, রশ্মি, লক্ষ্মী ইত্যাদি। দেখো, এই নিয়মটা লক্ষ্য রাখো এবং এটা মনে রাখতে হবে। গ, উম, ট, ন, ন, ল, এই 6টি বর্ণের সাথে যদি মফালা যুক্ত হয়, এই 6টি বর্ণের সাথে যদি মফালা যুক্ত হয় তাহলে ময়ের উচ্চারণ স্পষ্ট থাকে। গ, উম, ট, ন, ন, ল, এই 6টি বর্ণের সাথে মফালা যুক্ত হলে ময়ের উচ্চারণ স্পষ্ট থাকে, যেমন বাগ্মী, এখানে ময়ের উচ্চারণ স্পষ্ট থাকবে। আউট অফ টাইম এসে গেছে। এই 6টি বর্ণের সাথে মফালা যুক্ত হলে কি হবে? ময়ের উচ্চারণ
স্পষ্ট থাকবে। কিসের সাথে? গ, উম, ট, ন, ন, ল, দুইটা ন, মূর্ধন্য এবং দন্ত ন। যেমন উদাহরণ দেখো, বাগ্মী, গয়ের সাথে যখন আছে, গয়ের সাথে যখন ম আছে, ময়ের উচ্চারণ হবে বাগ্মী। ঠিক তেমনি ভাবে উমের সাথে যখন থাকবে তখন ময়ের উচ্চারণ স্পষ্ট থাকবে, বাংময়। আবার নয়ের সাথে থাকবে মৃন্ময়, জন্ম, নয়ের সাথে জন্ম, লয়ের সাথে গুল্ম। এই যুক্ত বর্ণের ক্ষেত্রে ময়ের উচ্চারণ স্পষ্ট থাকে। কিসের কিসের? গ, উম, ট, ন, ন, ল। এই 6টি বর্ণের সাথে মফলা যুক্ত হলে মফলার উচ্চারণ কি থাকবে? স্পষ্ট থাকবে। তার মানে মফলার উচ্চারণ হবে, ময়ের উচ্চারণটা হবে। এরপরে দেখো কিন্তু, কিন্তু দেখো এই যে কিছু শব্দ আছে আমরা, আম্মা, জুম্মা, হাম্মাম, জিম্মাদার, এই শব্দগুলোর উচ্চারণে ম স্পষ্ট থাকে, এই শব্দগুলোর উচ্চারণেও ম স্পষ্ট থাকে। কিন্তু এখানে যে রুলসে গ, উম, ট, ন, ন, ল, এর মধ্যে কিন্তু ম নাই, এখানে আছে ম নাই, কিন্তু তারপরও ময়ের উচ্চারণ কি থাকবে? স্পষ্ট থাকবে। কেন থাকবে? এখানে প্রশ্ন হচ্ছে মফলার উচ্চারণে যে নিয়ম গ, এখানে গয়ে আছে গ, উম, ট, ন, ন, ল, এই 6টা বর্ণের সাথে কেবল যুক্ত হলেই ময়ের উচ্চারণ হবে। কিন্তু এখানে ময়ের সাথে ম উচ্চারণ হয়েছে, কিন্তু ময়ের উচ্চারণ আছে। এটার কারণ কি? দেখো, এটার ব্যাখ্যা এভাবে, এই শব্দগুলি বিদেশি শব্দ। এই শব্দগুলি কি বিদেশি? আগের নিয়মে যেমন আমরা দেখেছি, এখানে ইংরেজি শব্দের প্রথমে মফলা থাকলে ময়ের স্পষ্ট থাকে, এরকম এই ক্ষেত্রেও বিদেশি শব্দের ক্ষেত্রেও এটা হতে পারে। এই জন্য ম এখানে নেই, জুম্মা। এরপর আরেকটা সূত্র হতে পারে, এখানে আমরা দেখেছি যে শব্দের মাঝখানে, এখানে বলেছি পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণে দীপ্ত হয়, এ কারণেও এটা হতে পারে। যেমন এখানে ময়ের সাথে ম যুক্ত হয়েছে শব্দের শেষে বা মাঝখানে, তাহলে উচ্চারণ দীপ্ত হবে। তাহলে ময়ের সাথে ম ফলা হয়েছে, তাহলে প্রথম ম দীপ্ত হয়েছে, এই জন্য এই যে আম্মা শব্দের ম 2 বার উচ্চারিত হয়েছে, জুম্মা, হাম্মাম, জিম্মাদার। এই দুই নিয়মই হতে পারে। এক হতে পারে বিদেশি শব্দের কারণে, আর এক হতে পারে ময়ে, যেহেতু ময়ের সাথে কোনো শব্দের সাথে শেষে মফলা যুক্ত হলে দীপ্ত হয় এবং নাসিক্য হয়, সেক্ষেত্রে সেই সূত্র মোতাবেক এটা হতে পারে। কিন্তু দেখো এখানে এই গ, উম, ট, ন, ন, ল এর মধ্যে ম নাই, তারপরে কিন্তু এই ময়ের উচ্চারণ স্পষ্ট আছে, এই দুইটা নিয়মের কারণে। তার জিম্মাদার মানে কি? জিম্মাদার, কারো কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তাকে জিম্মাদার বলে। আচ্ছা, এরপর আসো বফলার উচ্চারণ। শব্দের প্রথমে বফলা থাকলে উচ্চারণে সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়বে। শব্দের প্রথমে বফলা থাকলে উচ্চারণে সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়বে, বয়ের উচ্চারণ হয় না। যেমন স্বজন, শ্বাস, অন্ধ ইত্যাদি। অর্থাৎ শব্দের প্রথমে যদি বফলা থাকে সেখানে বয়ের উচ্চারণ হবে না, কিন্তু অতিরিক্ত একটু ঝোঁক পড়বে সেখানে। স্বজন, একটু জোর পড়বে, ঝোঁক মানে একটু ওটার উপর অতিরিক্ত একটু জোর পড়বে। স্বজন, শ্বাস, দ্বন্দ্ব ইত্যাদি। পদের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয় তখন সে বর্ণ উচ্চারণ দীপ্ত হবে, মানে 2 বার হবে। যেমন বিশ্বাসের ক্ষেত্রে দেখো, এখানে তালিবের স, এই যে এইটাকে তালব্য স, এটা কি হচ্ছে? 2 বার উচ্চারণ হচ্ছে, বিশ্বাস। তারপর কয়ের সাথে বফলা, পক্ষ, ক 2 বার হয়েছে, বয়ের উচ্চারণ হচ্ছে না, কিন্তু দীপ্ত হচ্ছে। অর্থাৎ পদের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয় তাহলে উচ্চারণে কি হবে? দীপ্ত হবে। বিশ্বাস, পক্ষ, এক্ষেত্রে দেখা যাচ্ছে স 2 বার উচ্চারিত হয়েছে এবং পক্ষ, ক 2 বার উচ্চারিত হয়েছে। বফলার উচ্চারণে আর একটা নিয়ম হচ্ছে, যদি সন্ধিজাত শব্দ থাকে অথবা শব্দটা উত উপসর্গের সাথে বফলা যুক্ত হয়, উত উপসর্গের সাথে থাকে, অথবা ব এবং ময় বর্ণের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ স্পষ্ট থাকে।
সন্ধিজাত শব্দ, যেমন দিগ্বিজয়, এটা দিগ্বিজয় সন্ধিজাত শব্দ। দিগ্বিজয়, দিগ্বলয়, এটা কি সন্ধিজাত শব্দ। এখানে বয়ের উচ্চারণ স্পষ্ট থাকবে। উৎ উপসর্গ, এখানে যেমন উদ্বাস্তু, এখানে উৎ উপসর্গ আছে, উৎ, এটার সাথে বফলা যুক্ত হলে কি হয়, বয়ের উচ্চারণ স্পষ্ট থাকে। উদ্বাস্তু, উদ্বেল। এরপর বফলার সাথে, বয়ের সাথে যদি বফলা যুক্ত হয়, যেমন তিব্বত, এখানে বয়ের উচ্চারণ স্পষ্ট থাকবে। এরপর ম বর্ণের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলেও বয়ের উচ্চারণ স্পষ্ট থাকবে, যেমন লম্ব, লম্বা ইত্যাদি। আচ্ছা, আমরা বফলার উচ্চারণ দেখলাম। নিয়মগুলি দেখবে, এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে সন্ধিজাত শব্দ, আর একটা হচ্ছে উত উপসর্গ, আর একটা হচ্ছে ব এবং মফলার সাথে বর্ণ যুক্ত হলে কি হবে, বয়ের উচ্চারণ স্পষ্ট থাকবে। স্বরধ্বনি, স্বরধ্বনি কাকে বলে বলো, কেউ একজন বলো, স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখে ভিতরে কোথাও বাধা না পায় বা অন্য কোনো ধ্বনি সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরধ্বনি বলে। জি জি জি, থ্যাঙ্কস কাজী মাহি। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও যে ধ্বনি উচ্চারণের সময় এবং যার জি, স্বরধ্বনির একজনে বলো। সাহায্যে জি জি, ঠিক আছে। যে ধ্বনির উচ্চারণের জি জ্যোতি, ঠিক আছে। আয়ের উচ্চারণ নীতি উদাহরণ সহ বলো। আয়ের উচ্চারণ নীতি কয়টা? দুইটা। একটা হচ্ছে আ স্বাভাবিক উচ্চারণ হবে, আর একটা আ হচ্ছে সংবিত উচ্চারণ হবে। দুইটা উচ্চারণ হবে, আ আয়ের মতো হবে, আর একটা আ এর মতো হবে। এটা হচ্ছে দুইটা উচ্চারণ পদ্ধতি। আর উদাহরণ হচ্ছে যেমন বিজ্ঞান এর মতো হচ্ছে, আর সাধারণত আমার, আম, এগুলির আয়ের মতো থাকে। বফলার উচ্চারণ কখন বজায় থাকে? উদাহরণ সহ যে বফলার যে নিয়মটা আছে, লাস্টের যে নিয়মটা, ওখানে বফলার উচ্চারণ বজায় থাকে। জি, হোমওয়ার্কটা লিখে নাও, বাড়ির কাজ লিখে নাও। বফলা যুক্ত বানানে বয়ের উচ্চারণ কখন বহাল থাকে? সূত্র সহ 10টি শব্দ লিখো। এটা হচ্ছে হোমওয়ার্ক। জি, আবার একটু বলবেন। বফলা যুক্ত বানানে বয়ের উচ্চারণ কখন বহাল থাকে? সূত্র সহ 10টি শব্দ লেখো। আর দ্বিতীয় পরিচ্ছেদ হাতে